নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, বসো। ধন্যবাদ স্যার। নিজের সম্পর্কে সংক্ষেপে পরিচয় দাও। স্যার, আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। আমি বাঁকুড়া জেলার পাঠকপাড়া থেকে আসছি। আমি 2008-এ মাধ্যমিক, 2010-এ উচ্চ মাধ্যমিক এবং 2011-13 সালে আমি আমার ডিএলএড কোর্সটি সম্পন্ন করি। এবার 2013-16-তে আমি গ্র্যাজুয়েশন করেছি। 2016-18-তে আমি আমার এমএ কমপ্লিট করি। সাবজেক্ট বাংলা স্যার। বাংলা সাবজেক্ট নিয়ে। আচ্ছা, এমএ কমপ্লিট করার পরে তুমি প্রাইমারি শিক্ষিকা হতে চাইছো? হ্যাঁ স্যার। কেন? স্যার, আমি মনে করি যে আমার উচ্চতর শিক্ষা বাচ্চাদেরকে শিখতে, সহজ সরলভাবে শিখতে অনেকটা সাহায্য করবে। আমার জ্ঞান ওদের মধ্যে আমি ছড়িয়ে দিতে পারবো, তাহলে তাদের ভিত আরও অনেক শক্ত হবে। বিএড করনি কেন? স্যার, বিএড করিনি কারণ আমি ডিএলএডটা করেছি, তার জন্য আমি বিএড করিনি। কারণ আমি মানে শিক্ষা যখন দেবো তখন বাচ্চাদের শেখানো বা বড়দের শেখানো, এটার মধ্যে আমার বিশেষ একটা পার্থক্য মনে হয় না। মানে বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে আমি বেশি সাবলীল, তার জন্য আমি ডিএলএড করি। বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে বেশি সাবলীল, তার মানে বড়দের ক্ষেত্রে অতটা সাবলীল ন? আমার স্যার, আমার পছন্দের মানে বাচ্চাদেরকে পড়ানো। আচ্ছা, তো মানে বাচ্চাদের পড়িয়ে তুমি সন্তুষ্টি পাও, তাই তো? তাহলে শব্দটা ওইভাবে বললে বেটার হয়, ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। তুমি বাঁকুড়া জেলা থেকে আসছো। বাঁকুড়া জেলার ভৌগোলিক প্রেক্ষাপট যদি একটু বলো। বাঁকুড়া জেলার উত্তরে, স্যার ভুলে গেছি। বাঁকুড়া জেলার উত্তরে আছে বর্ধমান, পূর্ব দিকে পশ্চিমে রয়েছে মেদিনীপুর, পশ্চিমে রয়েছে পুরুলিয়া জেলা, আর পূর্ব দিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা। পূর্ব দিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা? ভুল হয়ে গেছে স্যার, এটা ভুলে গেছো, ঠিক আছে, বুঝতে পারলাম। আর বাঁকুড়ার যে ভূমিকে 3টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে মালভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, একটি হচ্ছে সমভূমি অঞ্চল, আর একটি হচ্ছে গঙ্গার বদ্বীপ অঞ্চল। এখানের জলবায়ু উষ্ণ নাতিশীতোষ্ণ প্রকৃতির, আর এখানে বৃষ্টিপাত হয় 1313 সেন্টিমিটার। আর এখানে যে গাছপালাগুলো আছে সেটা পর্ণমোচী বৃক্ষ। পর্ণমোচী টাইপের বৃক্ষ, ঠিক আছে, গুড। আচ্ছা, বাঁকুড়া জেলার দুটো নদীর নাম বলো। স্যার, দামোদর আর গন্ধেশ্বরী। বাঁকুড়া জেলার দর্শনীয় দুটি স্থানের নাম। স্যার, বিষ্ণুপুর আর মুকুটমণিপুর। মুকুটমণিপুর বিখ্যাত কেন আর বিষ্ণুপুর বিখ্যাত কেন? বিষ্ণুপুর হচ্ছে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত, এছাড়া মল্ল রাজাদের এটা স্থান ছিল, সেই জন্য বিখ্যাত। আর বালির বাঁধ হিসেবে মুকুটমণিপুরটা বিখ্যাত, প্রথম বালির বাঁধ না মাটির বাঁধ? মাটির বাঁধ, সরি স্যার, মাটির বাঁধ। তো ভুল করলে, মানে ভুল বলাটা ঠিক নয়, তাই না? ঠিক আছে, ওকে। এবারে কিছু এনইপি সংক্রান্ত কিছু কোশ্চেন করছি, মন দিয়ে শুনবে। এনইপি 2020-তে পেডাগোজির ভূমিকা কি? শিশু মনস্তত্ত্ব নিয়ে সেখানে বিশেষ আলোচনা করা হয়েছে, যেখানে শিশুদেরকে প্রথমে রাখা হয়েছে শিক্ষার আগে। যেমন আমরা জানতাম যে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, সেখানে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা করা হয়েছে, এবং সেই অনুযায়ী ওটাকে 5-3-3-4 এই প্যাটার্নে ভাগ করা হয়েছে। বুঝতে পারলাম। পেডাগোজি কেন ওখানে অন্তর্ভুক্ত করা যাবে, ওর ভূমিকা কি, পেডাগোজির ভূমিকা কি? পেডাগোজিটা পড়লে, এটা একটা মানে এটা পাঠ করলে শিক্ষকরা শিশুদের মনস্তত্ত্বটা বুঝতে পারবে, তারা কি চাইছে, তাদের আগ্রহ অনুযায়ী তাদেরকে শিক্ষাটা দিতে পারবে, তাদের প্রক্ষোভ বুঝতে পারবে। তা যেহেতু এখানে সামগ্রিক বিশ্লেষণ বা সামগ্রিক মূল্যায়নের কথা বলা হয়েছে, তাহলে এই ধরনের পড়াশোনা দরকার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমার। ব্যাকলেস ডে বলতে কি বোঝো? ব্যাকলেস ডে স্যার, বইয়ের বোঝাটা শিশুদের ক্ষেত্রে না দেওয়াটা এক্ষেত্রে বোঝানো হয়েছে। তুমি কি বিষয়টা জানা আছে? তাহলে আন্দাজে বলছো কেন? ঠিক আছে, ওকে। নেক্সট পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন আর এক্সক্লুসিভ এডুকেশন, দুটোর মধ্যে ডিফারেন্স কি? স্যার, আমার যেটা জানা আছে, ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে আমরা সব রকম বাচ্চাদেরকে, বিভিন্ন চাহিদার বাচ্চাদেরকে আমরা সেখানে শিক্ষা দিতে পারি। যেমন সেখানে স্বাভাবিক শিশুরাও থাকবে, সেখানে কিছু মানে যেমন মানে প্রতিবন্ধী শিশুদেরকে একসাথে আমরা সেখানে শিক্ষা দিতে পারি। আর স্যার, এক্সক্লুসিভ এডুকেশনটা আমার অতটা জানা নেই। পিয়ার লার্নিং বলতে কি বোঝো? পিয়ার লার্নিংটা হচ্ছে শিশুরা যখন শেখে, তাদেরকে দলগতভাবে শিক্ষা দিলে তাদের সেই শিক্ষাটা অনেক বেশি কার্যকরী হয়। সেটা যদি সে তার বন্ধু বা বান্ধবীদের কাছ থেকে শেখে, সেই শেখাটা তাদের অনেক বেশি মনে থাকে। সেই জন্য পিয়ার লার্নিংটা শিশুদের শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, বুঝতে পারলাম, কিন্তু তুমি একটু অ্যান্সারটাকে ভেবে দেখবে যে এই অ্যান্সারটা সঠিক হলো কি না, ঠিক আছে? লাস্ট আমার কোশ্চেন,
মূল্যায়ন, অ্যাসেসমেন্ট, টেস্ট আর এক্সাম, এই চারটার মধ্যে ডিফারেন্স কি? মূল্যায়নটা হচ্ছে যে সার্বিক মানে তাদের যে বিকাশ হচ্ছে সেই বিকাশটার একটা কি বলবো এটা পরিমাপ করা, মানে তার যে শারীরিক মানসিক সামাজিক সব রকম বিকাশকে তাদের পরিমাপ করা। আর পরীক্ষাটা হচ্ছে যে সে কতটা শিখলো, তার মানে একটা নির্দিষ্ট পাঠ্যক্রম সে কতটা আয়ত্ত করতে পারলো, তার উপর তাকে নাম্বার বা গ্রেড দেওয়া। আর অ্যাসেসমেন্ট হচ্ছে শিক্ষক তাকে কতটা শেখাতে পারলো, শ্রেণীকক্ষে সে কতটা শিখলো, সেইটার পরিমাপ করা হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের দুটো মানে অ্যাসেসমেন্ট বিষয়টা বুঝতে গেলে দুটো ভাগ হয়। হ্যাঁ স্যার, কি কি ফর্মেটিভ বলো? আর সামেটিভ। কেন দুটো ভাগ হয়? ফর্মেটিভ হচ্ছে যে ওই শিক্ষণ চলাকালীন শিক্ষক মহাশয় কতটা শেখাতে পারছেন এবং শিক্ষার্থীরা কতটা শিখছে সেটা জানা, যাতে সে ওই শিক্ষণ ইয়েটা পরবর্তীকালে আরও মানে উৎকর্ষ করতে পারে শিক্ষণ পদ্ধতিটা, এবং আরও যেখানে খামতি আছে সেইগুলোকে আবার রিকভার করে যাতে শিক্ষাটা আরও ভালো হয়। আর সামেটিভটা হচ্ছে যে সমগ্র পাঠ্যক্রমটা শেষ করার পরে শিক্ষার্থী কতটা শিখলো শিক্ষকের ওই পাঠ্যক্রম মানে পড়ানো থেকে, সেইটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। এক্সামটা বাকি আছে। এক্সাম হচ্ছে স্যার একটা নির্দিষ্ট বিষয়ের উপরে যেটা শিক্ষক পড়িয়েছেন তার উপর পরিমাপ করে তাদেরকে গ্রেড দেওয়া, যে সে কতটা ভালো করছে কতটা খারাপ করছে, সেই জন্য তার নাম্বার প্রকাশ করা। ধ্বনিগত সচেতনতা বলতে কি বোঝায়? সেইটা জানা নেই। বর্ণ চেনা শেখানোর জন্য কার্যকরী কৌশল কি? বর্ণ চেনা এক্ষেত্রে স্যার টিএলএম ব্যবহার করা যেতে পারে, টিএলএম ফ্ল্যাশ কার্ড চার্ট এগুলো ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে আমি বলবো স্যার সহজ থেকে জটিলের দিকে যাওয়ার, প্রথমে তাদেরকে ছোট ছোট ডট দিয়ে চেনানোর মাধ্যমে, তারপর তাদেরকে এক একটা জিনিস সহজ থেকে জটিলের দিকে যেতে, ছোট হয়তো বিন্দু থেকে শুরু করা হয়, তারপর সার্কেল থেকে শুরু করা হয়, তারপর তাদেরকে পুরো অংশটা লেখানোর চেষ্টা করা হয়। এইভাবে তারা যদি বর্ণগুলো চেনে তাহলে আমার মনে হয় এটা সহজ হবে তার জন্য। প্রাথমিক বা প্রাইমারি স্তরের বাচ্চাদের শিশুদের রচনা শেখার প্রস্তুতি কিভাবে করাবেন? রচনা স্যার গল্প সবথেকে ভালো আমার যেটা মনে হয় তাদেরকে কিছু কিছু অংশ পড়তে দেওয়া, বইয়ের বিভিন্ন গল্প পড়তে দেওয়া, তাদের বিভিন্ন গদ্য পড়তে দেওয়া, এবং তাদের মধ্যে শব্দভাণ্ডারে যদি আমি শব্দভাণ্ডারটারে যদি বৃদ্ধি করতে পারি তাহলে তাদের রচনাটা লিখতে অনেক বেশি সুবিধা হবে। বাচ্চাদের ভাষা শিক্ষার জন্য খেলাধুলার একটা ভূমিকা আছে, কি ভূমিকা আছে? ভাষা শেখার জন্য তাদেরকে বিভিন্ন রকম খেলানো যেতে পারে, তাদের ভাষা শিক্ষাটা অনেক বেশি মানে মনে থাকবে। যেমন ধরুন এক্ষেত্রে আমি যদি এক একটা শব্দ ওদেরকে বলতে বলি, যে একটা একটা পার্টিকুলার শব্দ দিলাম, সেই থেকে আমি আরও তাদেরকে বলতে পারি যেটা বাক্য রচনা করে দেখাও, বা কোনো একটা শব্দ নিই সেটা যে আরও অনেকগুলো মানে হয় সেইগুলো আমি বিভিন্ন দলে ভাগ করে ওগুলো শেখাতে পারি। আমরা দেখেছি প্রাথমিক স্তরের বাচ্চাদের আঞ্চলিকতা বা গ্রামের থেকে যেহেতু আসে তাদের একটা বাংলার উচ্চারণগত ত্রুটি থাকে। শিক্ষিকা হিসাবে শুদ্ধ উচ্চারণ শেখাবেন কিভাবে বাচ্চাদের? স্যার আমি নিজে সবসময় চেষ্টা করব যে যাতে আমি শুদ্ধভাবে উচ্চারণ করি, তাতে ওরা আমার শিশুরা সবসময় অনুকরণপ্রিয় হয়, তো তাহলে ওরা কিছুটা শিখবে। এবার যে শব্দগুলো আমি শেখাবো সেগুলোর যাতে সঠিক উচ্চারণ তারা করে সেদিকে আমি বিশেষ নজর দেবো। এবার তারা যে কথাটা বলছে সেইটা শুনে সেইটার যে সঠিক মানে কথা সেইটা আমি তাদেরকে শেখাবো। আমরা বলি বাচ্চাদের প্রশ্নোত্তর পদ্ধতিতে পড়ানো উচিত, এটার গুরুত্ব কি প্রশ্নোত্তর পদ্ধতিতে পড়ানোর? এটার গুরুত্ব যে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা বাড়বে, যাতে তারা যদি একটা বাচ্চাকে প্রশ্ন করতে আমি উৎসাহ দিই তাহলে সে আরও তার আনুষঙ্গিক আরও অনেকগুলো প্রশ্ন উঠে আসবে, তাতে তাদের ওই যে বিমূর্ত জ্ঞান সেইটা বৃদ্ধি পাবে এবং বিশ্লেষণ করার ক্ষমতাও বাড়বে। বৃদ্ধি পাবে। ভাষা আর ব্যাকরণ কোনটা আগে বাচ্চাদের শেখানো? ভাষাটা শেখানো উচিত। কেন? ভাষাটা যদি সে শেখে তাহলে সে অন্তত যোগাযোগটা করতে পারবে। ভাষা শেখার মানে এটা প্রথম ধাপই হলো যোগাযোগ করতে পারা। তো যোগাযোগ করতে পারলো তারা, তারপর তাদেরকে তার সাথে যদি অনুষঙ্গিক যদি তাদের ব্যাকরণটা শেখানো হয় তাহলে ভাষা শেখাটা তাদের আরও ভালো এবং নিখুঁত হয়ে যাবে। বলা হয় যে এখন যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদে যে বইটা আছে আমার বই, এতে পুরো FLN এই সিস্টেমটা প্রয়োগ করা আছে। আপনি কি করে আমি বুঝি না, আমাকে বুঝিয়ে দিন কিভাবে FLN পদ্ধতি ব্যবহার করা আছে আমার বইটাতে। FLNটা হচ্ছে স্যার ফাউন্ডেশনাল
লিটারেসি অ্যান্ড নিউমারেসি। এক্ষেত্রে বাচ্চাদেরকে একদম ছোট থেকে মানে একদম তাদের বর্ণ, তাদের অক্ষর সেইখান থেকে শুরু করে ভাষাটা আস্তে আস্তে তাদের মানে বড় বাক্য, ভাষা এইসবের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়া যদি অঙ্কর ক্ষেত্রে নিউমারেসির ক্ষেত্রে বলি, সেক্ষেত্রেও খুব ছোট ছোট তাদের যে ডিজিটগুলো আছে সেইগুলো প্রথমে শিখিয়ে তারপর তাদের একটু সামান্য একটু বড় বড় অঙ্কের দিকে নিয়ে যেতে পারি। সহজ পাঠ, বর্ণ পরিচয়, পার্থক্য কী? এটা আমার জানা নেই। আমি শেষ প্রশ্ন আমার আপনাকে, আমরা সবাই শিক্ষিকা হতে যাচ্ছি। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে ম্যাডাম, একটা ক্লাসের 3 বাচ্চা, আপনি যে আমাকে ক্লাসে রোজ পড়া পারি না বলে রোজ বলেন ভালো করে পড়বি, আপনি ঠিকভাবেই আমাকে মোটিভেট করেন, কিন্তু ম্যাডাম জানেন আমার পাড়ায় আমার 2-3টে বাড়ির পরে এক কাকিমা থাকে, আমার বাবা বলেছে কাকিমা ক্লাস 1-2 পড়েছে, বেশি পড়াশোনা করেনি, কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের সেই বড় নেত্রী, তার 4তলা বাড়ি, তার 4টে গাড়ি, তাহলে ম্যাডাম তার অনেক পয়সা। আর আমারই বাড়িতে একটা মাস্টার ডিগ্রি বিএড করা বেকার কাকু আছে, কাকু শুধু কয়েকটা টিউশনই পড়ায়, কাকুর প্রচুর আর্থিক চাপ, তাহলে ম্যাডাম আমি আর পড়াশোনা করে কি করব? তখন আপনি দিদিমণি হিসাবে তাকে কী বোঝাবেন? আমি তাকে বোঝাবো যে পড়াশুনো করাটা যে শুধুমাত্র কিছু জিনিস শেখা এটা নয়, তার সাথে সাথে তাদের সামাজিকতা বৃদ্ধি পাবে, তাদের মধ্যে নৈতিকতা গড়ে উঠবে, তাদের মধ্যে শৃঙ্খলা গড়ে উঠবে, যেটা একটা আদর্শ মানুষের মধ্যে চায়। একটা সামাজিক জীব হিসেবে আমরা একটা আদর্শ মানুষ হতে গেলে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন। আমি তাদেরকে শেখাবো যে তাতে তাদের মূল্যবোধ, নৈতিকতাটা যেন গড়ে ওঠে। এটা একটা মানুষের মধ্যে থাকলে সে যে কোনো জায়গায় যে কোনোভাবে মানিয়ে নিতে পারবে। কিন্তু যদি পড়াশোনা আমরা না করি তাহলে আমাদের ওই মূল্যবোধ, নৈতিকতা কোনো কিছুই গড়ে উঠবে না, আমরা কোনো জিনিস জানতেই পারবো না। যেমন শুধু পড়াশোনা করলে আমি আরও ছবিও আঁকতে পারবো, আমার অনেকগুলো দিক খুলে যাবে। এখানে স্যারের প্রশ্নটা যেটা ছিল, বুঝতে পারছি স্যারের প্রশ্নটা ছিল যেটা, সেটাতে তুমি এন্ট্রি করলে না, ঠিক আছে? একটু সরে যেতে চাইলাম না, সরে যেতে চাইলাম বলে তো হবে না, বুঝতে হবে যে স্যার বললেন যে পড়াশুনো না করে কেউ একজন অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী, আরেকজন পড়াশুনো করেও কেউ অর্থনৈতিক সমৃদ্ধশালী হয়নি। কেন পড়াশুনো দরকার? এখানে তোমার স্টার্টিংটা যেটা করতে হতো আমার মনে হয় যে পড়াশুনো শুধু অর্থের জন্য নয়, আর্থিক রোজগারের জন্যই আমরা পড়াশুনো করি না। তারপরে তুমি যে বাকি অ্যান্সারটা দিচ্ছিলে এটার জন্য মানে ওইটার জন্য সর্বাঙ্গীন বিকাশ, মনুষ্যত্বের বিকাশ, জ্ঞান, বোধ। আমরা মানুষ কেন, মন হুশ, ওই হুশটা থাকার জন্য আমাদের পড়া। লাস্ট কোশ্চেন একটি করে তারপর তোমার ডেমনস্ট্রেশন দেখবো, ঠিক আছে? মোটিভেশন, স্যারের শব্দে একটা মোটিভেশন শব্দ ছিল। মোটিভেশন কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা পজিটিভ, একটা নেগেটিভ। ক্লাসের মধ্যে একটি ছাত্র কোনো একটি কাজ বারবার চেষ্টা করেও পারছে না, ডিমোটিভেট হয়ে গেছে, কি করবে? স্যার আমি প্রথমে তাকে তার সমস্যাটা বুঝবো যে তার সমস্যাটা কোথায় হচ্ছে। এবার আমি তাকে শেখানোর জন্য একদম সহজ পদ্ধতিতে তাকে বোঝাবো এবং তাকে প্রথমে তাকে শুধু মোটিভেট করা, কি করবে? তাকে আমি বলবো যে সে আরও অনেক জিনিস পারে, তার আমি আর কি পারে প্রশংসা করবে, তাই তো? হ্যাঁ। এই যে প্রশংসাটা করছো, তুমি কি জানো এটা কোন ধরনের প্রশংসা, মানে মোটিভেশন? এটা পজিটিভ না, মোটিভেশন 2 ধরনের হয়। নেগেটিভটা মোটিভেশন নয়। ফার্স্ট অফ অল মোটিভেশন 2 ধরনের, একটা হচ্ছে বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। এই প্রশংসা করা যেটা, এটা বাহ্যিক। আচ্ছা, এটা বাহ্যিক। তাহলে এবারে বলো যে ধরো তুমি ও কাজটা করলো, এবারে ওই কাজটাও যাতে কন্টিনিউ বারবার করে তার জন্য তুমি কোনো পুরস্কার দিলে, পুরস্কারের দ্বারাও আরও মোটিভেটেড হলো, এটা তাহলে কি? এটা বাহ্যিক না অভ্যন্তরীণ? অভ্যন্তরীণ হবে স্যার। এটা অভ্যন্তরীণ। এটা বাহ্যিক হবে। যদি আমি পুরস্কার দিই তাহলে সেটা আমি বাইরে থেকে কিছু প্রয়োগ করে তাকে উৎসাহিত করলাম। এবারে বুঝতে পারলে বিষয়টা, ঠিক আছে? তুমি ডেমনস্ট্রেশন। শুভ সকাল। স্যার আমি বলতে ভুলে গেছি, আমি কি ঠিক আদর্শ শ্রেণীকক্ষ মনে করতে পারি? পারো। শুভ সকাল আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আজ তোমার এটা কোন ক্লাস গো? হ্যাঁ, এটা হচ্ছে 2য় শ্রেণী। আজকে তারিখটা একটু কেউ বলো না? আজকের তারিখটা হচ্ছে 22শে জানুয়ারি 2026। কাল কিন্তু সরস্বতী পুজো, মনে আছে তো? কেউ কুল খাওনি তো? ঠিক আছে, আজ আমরা কি
আজ আমরা তোমাদের পাতাবাহারটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম না, কয়টা ঋতু আছে আমাদের মনে আছে তোমাদের? আমাকে একটু বলো তো, কয়টা ঋতু আছে? আমাদের 6টা ঋতু আছে, ঠিক বলেছো। আর কোন কোন ঋতুর কি কি নাম আমাকে একটু কেউ বলবে? হ্যাঁ, তুমি বলো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত, ঠিক বলেছো। আচ্ছা, যে 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 ঋতুতে খুব বৃষ্টি হয় দেখবে, খুব চারদিকে বিদ্যুৎ চমকায়, আমরা সবাই বাড়িতে থাকি, ওটা কোন ঋতু বলো তো? ওটা হচ্ছে বর্ষা ঋতু, ঠিক বলেছো। আচ্ছা, তোমরা কবিতা পড়তে পছন্দ করো? হ্যাঁ, আমিও খুব পছন্দ করি। আজ তাহলে আমরা একটা কবিতা শুনবো। কবিতাটার নাম হচ্ছে বর্ষার দিন। এটি লিখেছেন অন্নদাশঙ্কর রায়, কবি অন্নদাশঙ্কর রায়। হ্যাঁ, অন্নদাশঙ্কর রায়। এই দেখো, আমি একটা ছবি আঁকছি, ঠিক আছে? এই ছবিটা একটু দেখো তো, ছবিটা কেমন হয়েছে? এই যে একটা বাড়ি আছে, এখানে একটা জানালা দিলাম, আর এখানে একটা গাছ দিলাম, ঠিক আছে? এবার এই যে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ তোমরা? সারাক্ষণ বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে না, সারাক্ষণ বৃষ্টি পড়ে, আর রাস্তায় এইরকম করে জল এরকম বয়ে যায়। তাহলে কবিতাটা আমরা শুরু করি। কবিতাটা তাহলে শুরু করছি, তোমরা মন দিয়ে শুনবে, হ্যাঁ, আমার সাথে বলবে কিন্তু। তাহলে কবিতাটা হচ্ছে, শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি। বলো আমার সঙ্গে সবাই, শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি। বৃষ্টি মানে কি গো? বৃষ্টি মানে হচ্ছে, কে বলবে বৃষ্টি মানে কি? বৃষ্টি মানে হচ্ছে বৃষ্টি। খুব ভালো বলেছো, বৃষ্টি মানে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি যখন আসে তখন কিরকম হাওয়ার আওয়াজ করে না, শনশন শনশন, চারদিকে একটা আওয়াজ হয় না, আর ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ে। আচ্ছা, আমি যে এই যে বললাম শনশন হাওয়া দেয়, ঝমঝম বৃষ্টি, আমাকে তাহলে তোমরা বলো তো, খিলখিল শব্দটা শুনে তোমাদের কি মনে হচ্ছে? খিলখিল হচ্ছে, ঠিক বলেছো বাবা, তোমরা কত কি জানো গো। খিলখিল হচ্ছে হাসির শব্দ, হাসির শব্দ, ঠিক বলেছো। তাহলে কি হলো? আরেকবার আমার সঙ্গে বলো, শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি। তারপর কি হয়? বৃষ্টি এলে মা বকে না, এই যারে দরজা জানালাগুলো বন্ধ করে দিয়ে আর কি হবে? বাড়িতে জল ঢুকে যাবে, তাই তো? ওই জন্য কবি বলছেন, দরজা জানলা খোলা, ভেসে যায় সৃষ্টি। প্রচুর জলে কি হচ্ছে? পুরো সৃষ্টি। সৃষ্টি মানে কি? এখানে সৃষ্টি মানে হচ্ছে সৃষ্টি। সৃষ্টি ভেসে যাচ্ছে যখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আজ তাহলে এই পর্যন্ত থাক, পরের দিনে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমরা সকলে বসো বসো। ঠিক আছে, রেখে দিন, বসো। তোমার ফিডব্যাক দিচ্ছি, ঠিক আছে? তোমার এক্সিট দেখছি না, ফিডব্যাক দেখছি। স্যার আগে প্রথমে বলুক, তারপর আমি বলছি। তাহলে প্রিয়াঙ্কা, আজকে পারফরমেন্স তোমার যথেষ্ট ভালো, খারাপ এরম বলবো না, কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, একটু পড়াশোনার দরকার আছে। 100 ভাগের হয়তো 80 ভাগ পড়েছো, বাকি 20টা করে নেবে। যেটা তোমার সবচেয়ে পজিটিভ সাইডটা বলি, তুমি খুব প্লিজিং, অর্থাৎ বাচ্চাদেরকে পড়াতে গেলে তারা চায় দিদিমণিটা খুব হাসি খুশি হোক। তোমার মধ্যে ন্যাচারাল একটা স্মাইল আছে, তুমি পড়াতে পারো, তোমার কণ্ঠস্বর, ভাষা, উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, এভরিথিং ইজ অলসো ভেরি গুড। এবং তুমি প্রশ্ন উত্তরগুলো হয়তো অনেকগুলো, যেটা আমার এক্সপেকটেশন অনুযায়ী ছিল, আমি যে প্রশ্নগুলো করেছিলাম হয়তো আমার এক্সপেকটেশন অনুযায়ী এতটা হয়নি, কিন্তু অনেকটা কাছাকাছি গেছে। সেই জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে তোমার এই ব্যাপারটা একটু ইনডেপথ পড়াশোনা করাটা দরকার আছে, ঠিক তো? হ্যাঁ, কিন্তু তুমি প্রস্তুত হয়েছো, এবং আমরা ব্যক্তিগতভাবে আমি এবং আমরা প্রচেষ্টার তরফ থেকে আশা করব তুমি প্রিয়াঙ্কা যেন দিদিমণি হয়, তাহলে বাচ্চারা আনন্দ পাবে। এবার আসি ডেমনস্ট্রেশনের পার্টটায়। ডেমোটা তুমি নিশ্চয়ই বুঝিয়েছো, তোমাকে দুটো জিনিস করতে হবে, বাকিটা স্যার বলবেন। আমার মনে হয়েছে সময়টা একটু বেশি চলে যাচ্ছে, আমরা তো 3 বা 3.5 মিনিট পাবো, তো কোথাও কোথাও মনে হচ্ছে তোমারটা 4, 4.5 হয়ে যাচ্ছে। শুনতে ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে, আমরাও অবজার্ভ করছি, কিন্তু এটা তো কোনো সাংস্কৃতিক সন্ধ্যা নয়
যে সন্ধ্যায় আমরা গানটা উপভোগ করছি বা প্রথমটা তাহলে কি একটু বাদ দিয়ে দেবো মানে সেটা নিশ্চয়ই তোমাকে ইউ আর দ্য বেস্ট জাজ, তোমাকে টাইমার দেখে দেখে বা 10 বার বারবার প্র্যাকটিস করে তুমি পেরে যাবে 3-3.5 দিনের মধ্যে। কিন্তু তোমার প্রেজেন্টেশন ভালো, যেটা ডেমনস্ট্রেশনের মধ্যে আমার ব্যক্তিগত যেটা মনে হয়েছে তোমার হাতে লেখাটা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হতে পারতো, বাদ বাকি সব স্যার। প্রিয়াঙ্কা, পজিটিভ নেগেটিভ দুটো ফিডব্যাকই আছে, মন দিয়ে শুনবে, কারণ আর কিন্তু বেশি দেরি নেই, ঠিক আছে? আমাদের হাতে আর হার্ডলি 1 থেকে 2 সপ্তাহ আছে, তাহলে এই 2 সপ্তাহের মধ্যে নিজেকে যতটা বেস্ট করার করে দিতে হবে। আচ্ছা দেখো, তোমার মধ্যে যে গুণগুলো আছে সেগুলো কিন্তু টিচার হওয়ার সব থেকে সেরা গুণ। কী কী? ছোটো ছোটো ছাত্রছাত্রীরা একটি মিষ্টি টিচারকে সবসময় পছন্দ করে। তোমার ফেসের মধ্যে একটা মিষ্টত্ব রয়েছে, কিউটনেস রয়েছে, যেটা অ্যাকচুয়ালি তোমাকে স্টুডেন্টদের কাছে সব থেকে প্লেজেন্ট টিচার করে তুলবে। দেখো, এক হয় দেখতে সুন্দর, আরেক হয় হচ্ছে মিষ্টি দেখতে। তোমার মধ্যে ওই মিষ্টি দেখতে বিষয়টা রয়েছে, ঠিক আছে না? তাহলে টিচার সুলভ দর্শনের সাথে সাথে যদি এই প্লাস পয়েন্টটা তুমি নিয়ে এন্ট্রি করছো, তোমাকে কিন্তু প্যানেলিস্টরা প্রথমেই কিন্তু প্রথম 2-3-4 সেকেন্ডের মধ্যে তোমার মধ্যে ইমপ্রেস হবে। সেকেন্ড হচ্ছে তোমার ড্রেস পরার একটা দারুণ সৌজন্যতা রয়েছে, যেটা তোমাকে কিন্তু, তবে এই ড্রেসটা ইন্টারভিউ ওরিয়েন্টেড হয়নি আজকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, নলেজ তোমার যথেষ্ট, 80% নলেজের জায়গায় পৌঁছে গেছো, কিন্তু ওই যে ছোটো ছোটো জায়গাগুলো গুছিয়ে বলাটা, ওটা তুমি আটকে যাচ্ছ। এটার কারণ হচ্ছে, আমার মনে হচ্ছে কোনো বিষয়কে তুমি অনেকটা শব্দ জুড়ে বলছো, অনেকটা বাক্য নিয়ে বলছো। টু দ্য পয়েন্ট হও, ছোট করে দাও অ্যান্সারগুলো, তাহলে দেখবে যে তোমার অ্যান্সারটা বেস্ট হবে। মানে স্যার আমি জিনিসটা বুঝছি কিন্তু আমি এটাকে ঠিক বোঝাতে পারছি না। ওই জন্যই বলছি ছোট শব্দ নাও এবং বাক্যটাকে ছোট করো, নাহলে অ্যান্সারটা তোমার অনেকটা লেংদি অ্যান্সার হচ্ছে। ছোট অ্যান্সার হবে, টু দ্য পয়েন্ট হবে, ঠিক আছে? নেক্সট যেটা, সেটা তোমার ভয়েস। তোমার ভয়েস কিন্তু ক্লিয়ার ভয়েস। তুমি যখন ডেমনস্ট্রেশন দাও তখন কিন্তু শুনতে ভালো লাগে, জানতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, এই জিনিসগুলো তোমার মধ্যে আছে। ডেমনস্ট্রেশনে এক্সপ্রেশন খুব ভালো, এনগেজিং করেছো, ফিল করে পড়াচ্ছ, যেন আমি ফিল করছি যে তুমি বৃষ্টিটা নিয়ে আসছো, তুমি রাস্তার মধ্যে দিয়ে জলটা যাচ্ছে, এবং সেই জন্য আমরা টাইমও বেশি দিয়ে এক্স্যাক্টলি জয়ফুল টিচিং হয়েছে, ঠিক আছে না? আর ছবি দিয়ে যখন কোনো জিনিস বোঝাও, যে কোনো ক্লাসে টিচারের সব থেকে ভালো জিনিসই হচ্ছে সে যখন উপস্থাপনা করছে, সেটা যদি ছবি দিয়ে বোঝানো হয়, স্টুডেন্টরা সেটা তাড়াতাড়ি কানেক্ট করতে পারে। তাহলে এতগুলো দিক তোমার পজিটিভ, শুধু 2-3টে জায়গা তোমাকে নেগেটিভ আছে। কী কী একটু দেখে নাও। ফার্স্ট অফ অল, তোমার মধ্যে একটা হ্যান্ড মুভমেন্টের প্রবণতা আছে, ওটা তুমি কিছুতেই কন্ট্রোল করতে পারছো না। আমি আগের দিন ওই রুমেও তোমার ক্লাস আমি দেখছিলাম সিসিটিভি ক্যামেরা, ওখানেও দেখছিলাম যে তুমি হ্যান্ড মুভমেন্ট করছো। আমার মনে হলো যে তখনই তোমাকে বলা উচিত। যাই হোক, আজকে তোমাকে বলছি, এই হ্যান্ড মুভমেন্টটা ইমিডিয়েট আটকাও। এটা রেকর্ডিংটা যাবে সোশ্যাল মিডিয়াতে, একবার দেখবে যে তোমার কোন জায়গাটাতে ভুল হচ্ছে, ঠিক আছে? আন্দাজে উত্তর দেওয়া, 2-1টা জায়গাতে আন্দাজে উত্তর তুমি দিয়ে ফেলছো। আমার মনে হলো যেন উত্তরটা তুমি জানো, হয়তো প্রমিনেন্ট অ্যানসারটা মানে আসছে না, এই মুহূর্তে আসছে না, হয়তো ব্যাক এন্ডে আছে, এই মুহূর্তে ঠিক সঠিকটা আসছে না। আচ্ছা, বলেই দিই, বলার আগে একটা পারমিশন নিয়ে নাও যে স্যার আমি হয়তো ভুল হতে পারি, তবে আমি চেষ্টা করছি। এইভাবে হয়তো তুমি পারমিশন নিয়ে যদি বলো, তাহলে দেখবে উত্তরটা বেটার হবে। 3 নাম্বার যেটা আমার মনে হলো আজকে, স্পিডে কথা, মানে তোমার কথাবার্তার মধ্যে স্পিডটা অনেক বেশি। মানে আমার এটা স্যার একটু প্রবলেম হয়ে গেছে যে আমি যেগুলো পাচ্ছি আমার মনে হচ্ছে যেন সেগুলো বেশি তাড়াতাড়ি বলে এই যে এখন দেখো তোমার কথা বলার স্পিড বা গতির সাহায্যে যেটা বললেন, গতিটা একটু কমিয়ে নাও। মনে করো লোকাল ট্রেনে যাচ্ছ, দেখো তুমি টিচার হচ্ছ তো এরপরে, তাহলে টিচারের একটা মানে কী বলো তো, শালীনতা থাকে, তাহলে কথা বলার সময় সেই শালীনতাটাকে রক্ষা করতে হয়। তাহলে একটু পজ নিয়ে নাও, একটু স্লো, বাস, দ্যাটস ইট। এই 3টে জিনিস খুব মানে মাইনর, মানে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা তুমি আজকে এই মুহূর্তে চাইলেই, তার মানে তোমার সবগুলো পজিটিভ। আমি স্কোর কমাবো কোথায়? স্কোর কমানোর জায়গা নেই। তো আউট অফ 10 আমাকে তোমাকে 8.5 দিতে আমি বাধ্য। মানে আমি জায়গা শুধু কাটলাম 2-3টি জিনিসের জন্য, স্পিডে কথা আর ডেমনস্ট্রেশনে হাতের লেখাটা, ওই যে ছোট্ট জায়গা, ওইখানে আমাকে নাম্বার একটু কাটতে বাধ্য হলাম, বাকি আর আমার কাটার জায়গা নেই, ঠিক আছে? আমি দিয়েছি 10-এ, বলে স্যার দিয়েছেন 8.5, আমি দিয়েছি 10-এ 8। তার প্রথম কারণ হচ্ছে হাতে লেখা, আর দ্বিতীয় আমি যে স্যার বললেন শেষ যে প্রশ্নটা করলাম, এক্স্যাক্টলি আমার উত্তরটা 2-3 লাইনে ছিল, স্যারও তোমাকে ধরিয়ে দিলেন যে উত্তরটা টু দ্য পয়েন্টে না গিয়ে হঠাৎ করে কান কোথায়, নাক কোথায়, এইটুকু না দেখিয়ে কান কোথায়, এইটুকু না দেখিয়ে এই ঘুরে স্যার কারেকশন করে দিলেন। আমি বুঝলাম ভালো। হ্যাঁ, প্রচেষ্টার সেরা কয়েকজন স্টুডেন্টের মধ্যে তুমি একজন,
এবং তোমার পারফরমেন্স প্রত্যেকটা দিন যেন বেস্ট হতে থাকে। ঠিক, একদম লেভেলটা তুমি যে স্ট্যান্ডার্ডে তৈরি করে দিয়েছো ওটা high করে নিয়েছি। 8.5 থেকে আমি 9.5, এই লেভেলটার বাইরে আমি আর পরবর্তী ইন্টারভিউগুলোতে ভাববই না। ছোট ছোট রেকটিফিকেশন করে ফেলো, নয় দিদিমণি প্রিয়াঙ্কাকে পাচ্ছি প্রচেষ্টা আমরা একদম। হ্যাঁ আচ্ছা, তোমার বেস্ট একটা এখানে কনফিডেন্স দিয়ে যাই। কালকে প্যানেল বেরিয়েছে শুনেছো 11-12-এর? হ্যাঁ স্যার। তোমাদের সঙ্গেই যারা পুরনো স্টুডেন্টরা ছিল, যারা পঁচিশটা। 11-12 আসতো, 25টা, 13 থেকে 14 জন এখনো পর্যন্ত বাঁকুড়ার। আমাদের কাছে যেটুকু তথ্য আছে আমাদের কাছে তথ্য। 13 থেকে 14 জন এসআরএসটিতে প্রচেষ্টার থেকে চাকরি পেয়ে গেছে। পার্মানেন্টলি পেয়েছে। এবারে তুমি একটু ভাবো তোমাদের এরপরে চান্স, আমরা আশা করে আছি। প্রচুর স্টুডেন্ট এবং তার মধ্যে তুমি। আমি একটা ফিডব্যাক দিতে চাই। বলো, বলো। আমি যখন প্রথম আসি তখন আমি পুরো ব্ল্যাঙ্ক ছিলাম, মানে আমি কিছুই জানতাম না, কিছুই মানে প্রথম দিন স্যারের কাছে দিয়েছিলাম, কোনো ডেমো কোনো এক্সপিরিয়েন্স কিছুই ছিল না। তবে আজকে আমি ডেমো দিয়ে বা আমি যতটা আনসার দিতে পারছি, মানে এটাতে আমি অনেক কনফিডেন্ট। আমি বলছি তো, আমি প্রিয়াঙ্কাকে কখন থেকে দেখেছি, প্রিয়াঙ্কা আর বর্ষা মনে আছে, বর্ষাপতি বলে একজন আসতো। হ্যাঁ, তোমরা সেই নভেম্বর ডিসেম্বরের স্টুডেন্ট আমার কাছে, এবং তখন থেকে তুমি যে কিভাবে নিজের ইমপ্রুভমেন্ট করেছো, এবং শুধু ইমপ্রুভমেন্ট না, আমার কথাগুলোকে, স্যারের কথাগুলোকে শুনে শুনে শুনে, শুধু শোনা তো নয়, সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, তুমি সেগুলো সব করেছো। আমি এই 3টে জিনিস তোমার যেন আমি পরের দিন দেখতে পাই, হ্যান্ড মুভমেন্ট যেন না হয়, হাতের লেখা যেন সুন্দর হয়, আর স্পিডে কথাটা যেন একটু ঠিক আছে। আর পড়াশোনাটা এই আজকে আমরা আর্ট দিয়েছি, আমরা অনেক ক্ষেত্রে প্রচেষ্টাতে বসে বসে দেখছি খুব ভালো ক্যান্ডিডেট, কখনো কখনো তাদের পারফরমেন্সটা আপ ডাউন হচ্ছে। আমি আশা রাখবো বা আমাদের তরফ থেকে, হ্যাঁ স্যারের তরফ থেকে, আমার তরফ থেকে, প্রিয়াঙ্কার যেন ডাউন না হয়, আপ হয়েই যায় যেন। এই আপের আশায় হ্যাঁ আমরা রইলাম, এবং তুমি তোমার এরমভাবে পারফরমেন্স করে যাও, প্রচেষ্টা ঠিক আমরা আছে, চালিয়ে এস এস এস